সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়টি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। সেই ক্লাসে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সহ বিভিন্ন মহাকর্ষ অভিকর্ষ কি সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, তোমরা আজকের আমি যে স্লাইডগুলো দেখাবো তোমরা আশা করি সেখানে ভালোভাবে মনোযোগ দিবে এবং তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা আজকের ক্লাসে কি আলোচনা করব। তো প্রথমে আমার পরিচয় আমি গত ক্লাসে দিয়েছিলাম, তারপরও আবার দিচ্ছি আজকে। আর আজকের এই তোমরা আজকের ক্লাসে প্রথমেই দেখো, তোমরা এই বিষয়টা একটু খেয়াল করো। দেখো তোমরা এখান থেকে কি বুঝতে পারছো। এই যে তোমরা একটা এটা কি বলবো, এটা হলো একটা জিএফ বলে এটাকে। তোমরা কি কি দেখতে পাচ্ছ যে আমাদের সৌরজগতের অর্থাৎ তার কেন্দ্রে সূর্য আছে, আর চারপাশে কি হচ্ছে, গ্রহগুলো ঘূর্ণায়মান। হ্যাঁ, তার চারপাশে গ্রহগুলো ঘূর্ণায়মান। তাহলে আজকের যে আলোচনার যে টপিকটা আমাদের কি হতে পারে, আজকের আলোচনার টপিক তোমরা একটু ধারণা করতে পারো কিনা দেখো। আজকের আলোচনার টপিকটা আমাদের কি হতে পারে, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, গ্রহের গতি সংক্রান্ত কি কেপলারের সূত্র। তো আমরা প্রথমে দেখো, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের তিনটি সূত্র রয়েছে। কয়টি সূত্র রয়েছে বললাম? তিনটি সূত্র। প্রথম সূত্র দেখো, তোমরা প্রথম সূত্র খেয়াল করো, গ্রহের গতি সংক্রান্ত যে কেপলারের প্রথম সূত্র, প্রতিটি গ্রহের কক্ষপথ একটি উপবৃত্ত, সূর্য যার একটি ফোকাসে অবস্থিত। প্রতিটি গ্রহের কক্ষপথ একটি উপবৃত্ত, সূর্য যার একটি কি ফোকাসে অবস্থিত। দ্বিতীয় সূত্র হচ্ছে, সূর্য এবং একটি গ্রহকে সংযোগকারী রেখা গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে তোমরা বুঝতেছো যে সূর্য এবং একটি গ্রহকে সংযোগকারী রেখা গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় সূত্র হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। সেই তৃতীয় সূত্রটা হচ্ছে, একটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তো তোমরা প্রথমে কেপলারের তিনটে সূত্র দেখলাম। প্রথম সূত্র বলছে, প্রতিটি গ্রহের কক্ষপথ একটি উপবৃত্ত, সূর্য যার একটি ফোকাসে অবস্থিত। তাহলে তোমরা নিশ্চয় উপবৃত্ত কি তোমাদের ধারণা আছে। যদি না থাকে আমি এর পরের স্লাইডটা আমি দেখাচ্ছি, এরপরের স্লাইড আমি দেখাবো। কেপলারের তৃতীয় সূত্র যেটি বলছে, একটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। যদি সূর্য হতে কোন একটা গ্রহের গড় দূরত্ব স্মল এ হয় এবং কক্ষীয় পর্যায়কাল, তোমরা বুঝো যে পর্যায়কাল কি, যে একটি সম্পূর্ণ পর্যায় সম্পন্ন হতে যে সময় লাগে, এটাকে আবর্তন কাল বলা হয়। তাহলে এই যে তোমরা খেয়াল করো যে ক্যাপিটাল টি যদি তার আবর্তন কাল হয়, তাহলে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, অর্থাৎ প্রতিটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঠিক আছে, আমরা এটা বিস্তারিত আমরা এর পরের স্লাইডগুলোতে আমরা লিখব। দেখো প্রথম সূত্র, কেপলারের প্রথম সূত্র, এটা ধরো এটা একটা উপবৃত্ত। তোমরা খেয়াল করো, এটা কি উপবৃত্ত। উপবৃত্তে এখানে কি দুইটা ফোকাস, উপবৃত্ত ফোকাস কাটা থাকে দুইটা, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। এই ফোকাসে কি আছে, একটা সূর্য আছে। তাহলে সূর্যকে ফোকাসে রেখে তোমার সূর্যকে ফোকাসে রেখে কি হচ্ছে, দেখো সূর্যকে ফোকাসে রেখে এটাই হচ্ছে গ্রহ। সেই গ্রহটা সূর্যকে একটি উপবৃত্তে, ওই যে দেখো প্রথম সূত্র কি বলছে, আমরা আবার যাই প্রথম সূত্রে, প্রতিটি গ্রহের কক্ষপথ একটি উপবৃত্ত, সূর্য যার একটি ফোকাসে অবস্থিত। প্রতিটি গ্রহের কক্ষপথ একটি কি
উপবৃত্ত, সূর্য যার একটি ফোকাসে অবস্থিত। তাহলে প্রতিটি গ্রহের কক্ষপথ দেখো, এটা হচ্ছে কক্ষপথ, এই উপবৃত্ত। সূর্য কি হচ্ছে সেই উপবৃত্তের একটি ফোকাস, উপবৃত্তের ফোকাস করে দুইটা, সে একটি ফোকাসে কি অবস্থিত, সূর্য অবস্থিত, এটা হচ্ছে গ্রহ। এভাবে সে ঘূর্ণায়মান, সে আবর্তন করবে, ঠিক আছে। দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় বলছে সূর্য এবং একটি গ্রহকে সংযোগকারী রেখা গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাই দেখো সূর্য এবং একটি গ্রহকে সংযোগকারী রেখা, দেখো আমরা দেখাচ্ছি, এই সূর্য এবং একটি গ্রহকে আবর্তনকারী রেখা সমান সময়ে কি করে, সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দেখো তোমরা এখানে খেয়াল করো, আমি দেখাচ্ছি, এই এটা হচ্ছে ফোকাসের সূর্য, ক্ষেত্রফল দেখো সমান সময়ে সমান ক্ষেত্রফল। এই কথাটা কি বুঝছো তোমরা? ধরো দেখো তোমরা এখানে দেখতেছো যে এই দূরত্বটা হচ্ছে কিন্তু এখানে কি, এই দূরত্বটা হচ্ছে এখানে, এই দূরত্বটা হচ্ছে একটু বড়, দেখো এখানে একটু বড়, এটা কিন্তু একটু ছোট দূরত্বটা, কিন্তু ক্ষেত্রফল সমান। ক্ষেত্রফল কি হবে, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি হবে, সমান, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে এই দূরত্বটা যদি, এটা যদি মনে করো একটু বড় হয়, এটা যদি একটু ছোট হয়, তাহলে দেখো তোমরা বলতে হবে সমান সময়ে সমান। তাহলে এখান থেকে ফি1 থেকে ফি2 আসতে যে সময় লাগবে, এই ফি3 থেকে ফি4 কি একই সময় লাগবে, একই সময়। তাহলে একই সময় লাগলে এটা তো প্রশ্ন হচ্ছে, এটা তো অল্প দূরত্ব। ওই দেখো সূর্য এখানে, এই যে ফোকাসে সূর্য আছে, সূর্য থেকে গ্রহের দূরত্বটা বেড়ে গেল, বেড়ে যেতে গেল এখানে তার গতিটা কমে যাবে, অর্থাৎ তার সময়টা এখানে কি হবে, এখানে সে অনেক স্লো থাকবে, এখানে ধীরে ধীরে যাবে। দেখো এখানে সে অনেক স্লো যাবে, এখানে একটু স্পিডে যাবে। এখানে ফি1 থেকে ফি2 সে যতটুকু দ্রুত গতিতে যাবে, ফি3 থেকে ফি4 সে একটু ধীরে যাবে, কিন্তু সময় একই লাগবে, ঠিক আছে। তাহলে এই সময় ফি1 থেকে ফি2 যে সময়, ফি3 থেকে ফি4 একই সময় লাগবে। তাহলে কি হবে, এখানে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি হবে, সমান হবে। আচ্ছা তোমরা এটাকে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটু দেখো, এখানে বলা আছে এইটা হচ্ছে স্লোয়ার, এটা হচ্ছে ফাস্টার, অর্থাৎ এটা হচ্ছে ফোকাসের সূর্য আর এই গ্রহ সেখানে আবর্তন করতেছে উপবৃত্তাকার পথে। তাহলে ক্ষেত্রফল সমান, এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান হবে, সমান সময়ে কি হবে, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা এখন তৃতীয় সূত্র যেটা হবে, দেখো তোমরা খেয়াল করো, তৃতীয় সূত্র দেখে, এই বলছে যে প্রতিটি গ্রহের এই যে পর্যায়কালের বর্গ বা আবর্তন কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ওই যে আমি দেখাইছিলাম যেটা টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। দেখো এই টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু কি এ কিউব, এখানে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব বলছিলাম, তাহলে দেখো এ কিউব বলছিলাম, তাহলে এখানে হচ্ছে এ কিউব না বলে আমি এখানে আর ধরলাম, এটাকে আমি ওখানে এই ধরছি, আমি এটাকে আর ধরলাম। তাহলে যদি আমি এখানে সমানুপাতিক ধ্রুবকটা আমি এখানে তুলে দিই, তাহলে টি স্কয়ার ইকুয়াল টু কত হবে, টি স্কয়ার ইকুয়াল টু টি1 স্কয়ার, মনে করো ধরো টি1 টি স্কয়ার বাই, ধরো যদি আমি এখানে আর ধরি, টি স্কয়ার বাই আর সমান হচ্ছে কি, টি স্কয়ার বাই আর সমান হচ্ছে আমার ধ্রুবক। তাহলে টি1 স্কয়ার বাই টি স্কয়ার বাই আর কিউ সমান হচ্ছে ধ্রুবক। তাহলে টি1 স্কয়ার বাই আর1 স্কয়ার, আর1 কিউ সমান টি2 স্কয়ার বাই আর2 কিউ সমান ধ্রুবক। এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারবো। এটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক, তোমরা নিশ্চয় জানো যে কিভাবে সমানুপাতিক ধ্রুবক তুলে এইভাবে এটাকে গাণিতিকভাবে লেখা যায়। তাই দেখো খেয়াল করো, তারপর এটা হচ্ছে তৃতীয় সূত্র। দেখো দেখো এখানে হচ্ছে ফোকাস, এই যে এখানে ফোকাসে সূর্য আছে এস, দেখো এখানে আর1, এটা মনে করো ধরো আর্থ, এটা পৃথিবী, আর এটা হচ্ছে মনে করো তোমার একটু আমি আগে স্লাইডে যাই, এটা ভি, এটা হচ্ছে ভেনাস, ঠিক আছে। তাহলে এটা যদি মনে করো তার দূরত্ব রয়েছে দেখো আর2, গড় দূরত্ব রয়েছে আর2, এখানে গড় দূরত্ব হচ্ছে আর1। তাহলে এটা হচ্ছে আবর্তনকাল। দেখো এই আর1 দেখো দূরত্ব বেশি হতে কি হবে, তার পর্যায়কালটা অনেক বেশি হচ্ছে। হ্যাঁ এখানে দেখো এখান থেকে এখান থেকে অনেক বেশি, ধরো এখান থেকে যাত্রা করে এখানে আবার আসলে অনেক সময় লাগবে না, লাগবে। আবার দেখো এই ভেনাসের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ধরো আর্থের ক্ষেত্রে, এটা ভেনাসের ক্ষেত্রে দেখো এখানে ধরো তার এখান থেকে যাত্রা শুরু করে সে আবার এখানে আসলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো।
এরপর দেখো পরবর্তী স্লাইডে যে আমরা দেখো আমরা কেপলারের এই যে প্রথম সূত্র সেটাকে ধরো আমরা কিসের মাধ্যমে দেখালাম, ধরো আমরা একটা জিওএফ এর মাধ্যমে দেখালাম। দেখো এই কেপলারের প্রথম সূত্র, এই কেপলারের প্রথম সূত্র, কেপলারের প্রথম সূত্র দেখো, হ্যাঁ, যে ওই যে বলছিল যে সূর্যকে একটি উপবৃত্তাকার, সে কি হবে, এটা একটি উপবৃত্তাকার যে কথা আবর্তন করবে, ঠিক আছে, এবং সূর্যকে একটি ফোকাসে রাখবে। দেখো এই যে ফোকাস দুইটা, একটি ফোকাসে সূর্যকে রাখা হয়েছে এবং এটা একটি উপবৃত্তাকার পথে গ্রহটি কি করতেছে, আবর্তন করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি কেপলারের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র দেখো, এই দেখছো, দেখো এখানে দূরত্ব বেড়ে গেছে, কিন্তু এখানে কি হচ্ছে, তার ক্ষেত্রফল দেখো এখান থেকে এখানে, তার সে এখানে যতটুকু তুমি খেয়াল করো, এখানে যতটুকু স্পিড এসে মুভ করতেছে, এখান থেকে কিছুটা তার মানে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো এই যে যে ক্ষেত্রে যে দ্রুততা সে এখানে করতেছে, তার সাথে বেশি হচ্ছে এখানে, এই দেখো এখানে কিন্তু বেড়ে যাচ্ছে, একটু খেয়াল করো, খুব মানে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে কিন্তু তার দেখো দ্রুততা কিন্তু দেখো ক্ষেত্রফল কিন্তু একই থাকতেছে। তাহলে এটা হচ্ছে বলছিলাম যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, সমান সময় কি সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। বুঝতে পারছেন নিশ্চয়ই? এটি হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের তৃতীয় সূত্র দেখো, তৃতীয় সূত্র কি বলছে, যে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, অর্থাৎ পর্যায়কালের বর্গ তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে মানে কি হবে, পর্যায়কাল গড় দূরত্ব বেশি হবে, পর্যায়কাল বেশি হবে। দেখো এইটার পর্যায়কাল, এই গ্রহের পর্যায়কাল আর তোমার এই গ্রহের পর্যায়কাল কিন্তু এক না। তুমি দেখো এই গ্রহের পর্যায়কাল বা আবর্তনকাল আর এই গ্রহের আবর্তনকাল কিন্তু এক না। তাহলে দেখো এটা কিন্তু তার ফোকাসে সূর্য আছে, সূর্য হতে তার গড় দূরত্ব বেড়ে গেল, এতে করে যেটা হচ্ছে, এতে করে কি হলো, এতে করে তোমার কি হচ্ছে, অর্থাৎ তার পর্যায়কালটা কি হচ্ছে, বেড়ে গেল। তাহলে আমরা এই কেপলারের সূত্র থেকে আমরা আসলে কি ধারণা পাই, আমরা আজকের ক্লাসে যে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, প্রথমত আমরা ধারণা পাই যে এই যে সৌরজগতে বা যে কোনো বিভিন্ন সোলার সিস্টেমে বা নক্ষত্রগুলোকে কেন্দ্র করে যে বিভিন্ন সৌরজগৎগুলো সৃষ্টি হয়েছে, সেই সৌরজগতের গ্রহ এবং উপগ্রহগুলা বা গ্রহগুলা কি ধরনের কক্ষপথে ধরো সে বিচরণ করতে পারে, তার কক্ষপথটা কিরকম, কক্ষপথটা হচ্ছে কি উপবৃত্তাকার, এবং সেটা এবং সেই সূর্যটা অবস্থান করবে কি উপবৃত্তের, যেহেতু উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, যে কোনো একটা ফোকাসে কি হবে, সূর্যটা অবস্থান করবে। এটা একটা জানলাম। দ্বিতীয়ত আমরা জানলাম যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। হ্যাঁ, সমান সময় কি হবে, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো এই সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো আমি দেখে একটু, এই দেখো সমান সময় সময় একই লাগবে, ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল একই, কিন্তু কি হবে, এই সময় একই লাগবে মানে কি, দেখো এখান থেকে এখানে দূরত্ব যদিও কম হচ্ছে, তার মানে এখানে সে একটু স্লো থাকবে, এখান থেকে এখানে একটু দূরত্ব বেশি মনে হচ্ছে, এখানে সে একটু কি হবে, একটু ফাস্টার থাকবে, একটু দ্রুত গতিতে সে যাবে, অর্থাৎ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। মানে এই ভূমিত্বকের কক্ষপথে কোন জায়গায় কিভাবে সে গতিশীল থাকবে, তার গতি কেমন হবে, এই সম্পর্কে কিন্তু আমরা কিন্তু একটা ধারণা পাই। তৃতীয় সূত্র দেখো, এখানে টি হচ্ছে কি আবর্তনকাল বা পর্যায়কাল, আর হচ্ছে কি তার দূরত্ব। তাহলে আমরা মোটামুটি তৃতীয় সূত্র আমরা ধারণা পাই গ্রহের যে গ্রহগুলো কি হচ্ছে, তার যে আবর্তনকাল, তার যে তোমার তার যে দূরত্ব, তোমাদের আবর্তনকালের সাথে দূরত্ব, তার দূরত্বের সাথে বা সূর্য থেকে যে গ্রহের দূরত্ব যত বেশি, তার কি হবে, তার আবর্তনকাল বা পর্যায়কালটা কি অনেক বেশি হবে। তাহলে ধরো এই যে আমরা বলি, ধরো এই যে সূর্যের চারদিকে মনে করো একটি গ্রহ ধরো ঘুরে আসতে, তার একবার ঘুরে আসতে কত সময় লাগে, তার দূরত্বের উপর সাথে তার কিভাবে সম্পর্কিত, এই সম্পর্কিত বিষয়গুলো আমরা জানতে পারি। তাহলে তোমাদের আজকের ক্লাসে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। এবং তোমরা দেখবা যে এই যে কেপলার যে ধারণা দিয়েছেন, এই ধারণার উপর ভিত্তি করে আমরা কিছু গাণিতিক সমস্যা আগামী ক্লাসগুলোতে আমরা এটা সমাধান করবো আশা করি। তোমরা সেই ক্লাসে তোমরা এগুলো দেখবে আশা করি। তোমরা
তুমি বুঝতে পারছো যে কেপলারের সূত্রগুলো মানে কতটুকু গুরুত্বপূর্ণ, যে গ্রহ সম্পর্কে বা ধরো সৌরজগৎ সম্পর্কে, সূর্যের অবস্থান সম্পর্কে বা তার কক্ষপথ সম্পর্কে অবস্থান জানতে হলে এই সমস্ত বিষয় আমাকে মোটামুটি খুব ভালো ধারণা পেতে হলে কেপলারের সূত্রগুলো সম্পর্কে অবশ্যই আমাকে বুঝতে হবে, কেপলারের সূত্রগুলো বুঝতে হবে। কেপলারের সূত্রগুলো না বুঝলে আমার পক্ষে এই ধারণাগুলো নেওয়া সম্ভব না, বা এই যে সৌরজগৎ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়। তো তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছো তোমরা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আবার শেষ করলাম। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো।